রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সরকার নির্বাচনের তারিখ বা রূপরেখা ঘোষণা করতে চায়, কিন্তু সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এরই মধ্যে গতকাল দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের দফতরে সংস্কার নিয়ে মতামত জমা দিয়েছে এবি পার্টি, যারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছিল, তবে এবার কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে। এবি পার্টির কেন এমন অবস্থান পরিবর্তন, এছাড়া নির্বাচন সংস্কার নিয়ে কথা বলবো, আলোচনা করব ভোটের ট্রেনের আজকের পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতেই দেখে নিতে চাই আজ রাজনৈতিক মহলে রাজনীতিবিদরা কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন নির্বাচন ইস্যুতে, একটু দেখে নিতে চাই। আজকে কবি ও কলামিস্ট ফরহাদ মজহার একটি প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে বলেছেন, সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে টালবাহানা করছে। তিনি বলেছেন, বিভিন্ন এলিট কমিশন গঠন করে সবার মন ভোলানোর চেষ্টা করছে সরকার। এসব জনগণ বোঝে, তাই টালবাহানা না করে দ্রুত জুলাই ঘোষণা দিতে হবে এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এদিকে প্রেস ক্লাবে আরও একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না। তিনি বলেছেন, আগামী জুন কিংবা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের নির্বাচনে বাধা কোথায়, তিনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন করেছেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, বিচার সংস্কার ও নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশকে একটা যথাযথ উত্তরণের দায়িত্ব পালন করুন। সরকারের উদ্দেশ্যে তিনি এইসব বলেছেন। এইসব বিষয় নিয়ে আমরা আরও আলাপ করব এবং এবি পার্টির যে গতকাল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে সে বিষয় নিয়ে আলাপ করব। এই জন্য আলাপ করতে যুক্ত আছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। সানি আব্দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, এবি পার্টি গত 7 এপ্রিল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিল এবং সেখানে আপনারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আনুপাতিক পদ্ধতি, এছাড়া বিচারপতি নিয়োগের সুপারিশ সহ বেশ কিছু বিষয়ে ঐকমত্যের কমিশনের সুপারিশের বিরোধিতা করেছিলেন। আপনারা গতকাল আবার সেই আপনার অবস্থান বদলিয়েছেন, আপনারা এর সঙ্গে একমত পোষণ করেছেন। কেনই বা বিরোধিতা করেছিলেন, কেনই বা অবস্থান পরিবর্তন, একটু জানাবেন। জি, ধন্যবাদ। আসলে আমরা যেসব জায়গায় বিরোধিতা করেছিলাম তার অন্যতম একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন বাংলাদেশে। দেখুন, আমরা আসলে কনসেপ্ট আকারে বা আইডিয়ার আকারে এটার বিরোধিতা করি নাই। আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এই কনসেপ্টটাকে আমরা খারাপ বলিনি। আমরা কনসেপ্টটাকে ঠিকই বলেছি যে এটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে বাংলাদেশ আসলে এই আইডিয়াটাকে অ্যাডাপ্ট করার জন্য এখনও প্রস্তুত আছে কিনা। আর উই রেডি ইট? দ্যাট ওয়াজ আওয়ার কোয়েশ্চেন। তো আমরা মনে করেছিলাম যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে একটা অন্যতম খারাপ দিক হচ্ছে যে আমরা রাজনৈতিক বয়ানটাই দাঁড়ায় সাধারণত অন্য রাজনৈতিক দলের বিরোধিতা সাপেক্ষে। তো এই জন্য আমরা মনে করছি এই ধরনের একটা বৈরী বা বিরোধিতা সাপেক্ষে রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা বিল আইন পাশ করতে হলে এটা একটা ডেডলক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, পৃথিবীতে যেগুলো দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, এমনকি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টেও তারা হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সের বিভিন্ন বিল থেকে আইন পাশ করানো, অ্যাক্ট করানোর সময় বিভিন্ন ডেডলক দেখা দেয়, যে এটা লোয়ার হাউস থেকে আপার হাউসে যায়, আবার আপার হাউস থেকে লোয়ার হাউসে ফিরে আসে। এইরকম একটা পিং পং খেলার মতো একটা পরিবেশ তৈরি হয়। তো এরকম একটা ম্যাচিওর ডেমোক্রেটিক নেশনও যদি এই ধরনের একটা ডেডলকের পরিবেশ তৈরি হয়, তাহলে আমাদের যে বিরোধিতা সাপেক্ষে রাজনৈতিক যে পরিমণ্ডল, এখানে আমরা এই কনসেপ্টটা সুন্দর হলেও এটা বাংলাদেশ কম্প্যাটেবল হবে কিনা এটা নিয়ে আমাদের দ্বিধা ছিল। তো আমরা জাতীয় ঐকমত্য কমিশন, আপনি ঠিকই বলেছেন যে এপ্রিল মাসের 7 তারিখে আমরা যে আমাদের মিটিং করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এখানে দ্বিমত আছে। তো তারপরে তারা আমাদেরকে তাদের পজিশন তুলে ধরেছেন এবং আমরা বুঝতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজন যারা বৈঠক করছেন ঐকমত্য কমিশনের সাথে, তারা আসলে এটা চায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে প্রবর্তন হোক, তারা চান।
তো এই জন্য আমরা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমাদের যে প্রিন্সিপাল পজিশন যেটা, যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বাংলাদেশ কেন প্রস্তুত নয়, এটা আমরা এখনও ওই জায়গাতেই আছি। আমরা আমাদের রাশনাল বা রিজনিংটা আমরা এখনও আমাদের উপলব্ধি ওইরকমই, আমাদের উপলব্ধির পরিবর্তন ঘটে নাই, কিন্তু যেটা হয়েছে সেটা জাতীয় ঐক্যমত্যের বৃহত্তর স্বার্থে আমরা আমাদের পজিশনটাকে কনসিড করেছি। আপনি জাতীয় ঐকমত্যের স্বার্থে, ঐক্যের স্বার্থেই এই অবস্থান পরিবর্তনের কথা বললেন, কিন্তু একই সঙ্গে বড় একটি রাজনৈতিক দল বিএনপি ক্ষমতার ভারসাম্য প্রশ্নে সরকার প্রধান বা দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে এমন মতামত দিচ্ছেন, এবং একই সঙ্গে দুইবারের অধিক ক্ষমতায় থাকার বা নির্বাচন বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার বিষয়ে তারা একমত বা জানিয়েছে। তাহলে আপনারাও কি বিএনপির এরকম মতামতের সঙ্গে জাতীয় ঐক্যে কি একমত হবেন, বা কোন বিষয়ে একমত হবেন না হবেন এটা আসলে কিভাবে নির্ধারণ হচ্ছে? কেউ কি আপনাদের চাপ দিচ্ছে, বা কার মতের ভিত্তিতে আপনারা এরকম অবস্থান বদলাচ্ছেন? জি দেখুন, আমরা কোনো চাপ এখনো পর্যন্ত পাইনি, বা এ ধরনের চাপ। আমাদের তো ফ্রি স্ট্যান্ডিং একটা পজিশন আছে, আমাদের নিজস্ব উপলব্ধি আছে, বিবেচনা আছে, আমাদের নিজস্ব উপকমিটি আছে, এবং দলের যে সর্বোচ্চ যে ফোরাম যেটা আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল, এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়। আমরা আলোচনা করে সবাই মিলে একটা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করি। দেখুন, আমরা একটা পজিশন নিয়েছি দল আকারে, সেটা হচ্ছে যে আমরা, এটা শুধু দলের পজিশনের প্রশ্ন না, আমরা জাতীয় ঐক্যমত্যের পৌঁছানোর স্বার্থে আমরা একটা নমনীয় অবস্থান গ্রহণ করব। আমরা বোধ করেছি যে জুলাই আগস্টের যে অভূতপূর্ব অভ্যুত্থান হয়েছে, এখানে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, এই ঐক্যটাকে আসলে বিনষ্ট যাতে না হয়, এটাকে যাতে ধরে রাখা হয় এবং ধরে রাখা যায়। দেখুন, সংস্কার কমিশনগুলো অনেকগুলো প্রস্তাবনা হাজির করেছে। এখানে তো প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে প্রত্যেকটা প্রস্তাবনার সাথে একমত হবেন না, বা এটা হওয়াটা হয়তো ফিজিবল না। তা আমরা বোধ করেছি যে সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজন সবাই মিলে আমরা যদি সংস্কারের প্রশ্নে যতখানি ম্যাক্সিমাম একমত হওয়া যায়, এই জায়গাতে আমরা আসলে দলীয় পজিশন কনসিড করব, এরকম একটা ফ্লেক্সিবল, এরকম একটা নমনীয় অ্যাপ্রোচ আমরা গ্রহণ করেছি। কিন্তু বিএনপি বা অন্যান্য দল তারা কেন করছে না বা কেন করছে, এটা অবশ্য তাদের প্রশ্ন, তাদের দলীয় নীতি আছে, দলীয় ফোরাম আছে, তারা নিশ্চয়ই আলোচনা করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেন। আমরা ইন্ডিপেন্ডেন্টলি, ফ্রিলি আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেই, এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণের ফোরাম আছে। আর দেখুন, আমরাও কিন্তু এমনও প্রশ্ন আছে যেগুলো আমরা কনসিড করতে চাই না বা কনসিড করিনি, যদিও আমরা বারংবার বলছি, আপনাকে একটু আগেও বললাম যে আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করছি জাতীয় ঐক্যমত্যের বৃহত্তর স্বার্থে। কিন্তু এমন প্রশ্ন আছে যে আমরা যে গতকালকে মিটিং করেছি, সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা গোড়াতেই একমত ছিলাম না, এখনো একমত নই বলেই আমরা আমাদের সিদ্ধান্ত রেখেছি। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনার সঙ্গে এই উদাহরণ নিয়ে একটু পরে আলাপ করব। কমিশন একটা আপনি প্রস্তাবনা, ক্ষমতার ভারসাম্য নিয়ে কিন্তু আবার প্রশ্ন আছে, বিভিন্ন মতামত রয়েছে রাজনৈতিক দলগুলোর, এ নিয়ে আরো আলাপ করব। আপনি একটু যুক্ত থাকুন আমাদের সঙ্গে, একটা বিরতির পর ফিরছি। দর্শক নিচ্ছে একটা বিরতি, একটু পরেই ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আলোচনা করছি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হকের সঙ্গে। জি সানি ভাই, আপনারা যে দ্বিতীয় দফায় যে লিখিত প্রস্তাবটি দিয়েছেন, সেখানে 166টি সংস্কার ওই প্রস্তাবনার মধ্যে 138টিতে একমত পোষণ করেছেন, এর মধ্যে 10টি প্রস্তাবের দ্বিমত এবং 18টিতে আংশিক একমত পোষণ করেছেন। এর বাইরেও আর কি বিষয়ে দ্বিমত রয়েছে? এবং শুরুতে এর আগে যেটি বলছিলাম, ক্ষমতার ভারসাম্য প্রশ্নে বিভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আপনারা কি আবার জাতীয় প্রশ্নে সেইগুলো কোনো আবার নমনীয় হবেন কিনা জানাবেন। জি, নমনীয় হওয়ার কথা যেটা বলছি, এটা তো আমরা একটা মোটামুটি গোল্ডেন অ্যাপ্রোচ নিয়েছি আর কি, কিন্তু দ্যাট ইজ নট টু সে যে আমরা আসলে 166টাতেই আসলে আমরা একমত হয়ে যাব। আমরা এটা একটা অ্যাপ্রোচ নিয়েছি আর কি, যে একটা ফ্লেক্সিবল থাকা, কিভাবে ঐক্যমত্যের স্বার্থে আমরা একমত হতে পারি, এটা একটা নিয়েছি। যেমন ধরুন, আপনি বলছিলেন যে ভারসাম্যের কথা। দেখুন, আপনি নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে আমরা দলের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলাম। তো এই দলের আত্মপ্রকাশের আগেই কিন্তু আমরা দলীয় গঠনতন্ত্র প্রস্তুত করেছিলাম, যে দলীয় গঠনতন্ত্র প্রস্তুত কমিটির আমি একজন সদস্য ছিলাম। তো আমরা কিন্তু আমাদের দলীয় গঠনতন্ত্রে আমরা স্পষ্ট করে বলেছি যে আমাদের দলের যিনি প্রধান থাকবেন,
আমরা যদি কখনো রাষ্ট্র দায়িত্ব নেওয়ার সুযোগ হয় আমাদের, তাহলে আমাদের দলের যিনি প্রধান আছেন এখন চেয়ারম্যান বা থাকবেন, তিনি কিন্তু একই সাথে দলীয় প্রধান, দলীয় চেয়ারম্যান এবং কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট এরকম কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি একই ব্যক্তি পালন করতে পারবেন না। তিনি ওই দায়িত্ব নিতে পারবেন, দলের এই প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাকে দায়িত্ব নিতে হবে। তো এই ধরনের কিন্তু আইডিয়া বা এই নোশনটাকে আমরা কিন্তু গত 5 ইয়ার্স ধরে আমরা নারিশ করে আসছি। আমরা প্রচারণা, আমরা জনসচেতনতা তৈরি বা আমাদের মতো করে আমরা এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করছি। এটা আমাদের নতুন কনসেপ্ট না, আমরা গত 5 বছর ধরে করে আসছি। তো আমরা খুব আনন্দিত হয়েছি যে সংস্কার কমিশনের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাবনা এসেছে যে যিনি দলীয় প্রধান থাকবেন তিনি আসলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না। তো এটাকে আমরা এই প্রস্তাবনাকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা খুব আনন্দিত। এবং আমরা যেহেতু আমাদের দলীয় গঠনতন্ত্রে এটাকে বিধিবদ্ধ করা হয়েছে, আমরা আমাদের এই পজিশনটাকে কনসিড করব বলে মনে হয় না। আর একটা হচ্ছে যেটা বিরতির আগে বলছিলাম যে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা একটা প্রাদেশিক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তনের জন্য একটা প্রস্তাবনা দিয়েছিল, যেটা আমরা ঘোরতর বিরোধিতা করেছিলাম। এটা গত 7 এপ্রিল যে মিটিং হয়েছিল, আমরা আমাদের উদ্বেগের উৎকণ্ঠার কথা, এই প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রণয়ন করলে কি উদ্বেগ সৃষ্টি হতে পারে এটা আমরা প্রকাশ করেছি এবং আমরা গতকালকেও এটা বলেছি এবং তারা গত দিনও বলেছিলেন এবং গতকালকেও আমাদেরকে আশ্বস্ত করেছেন মৌখিকভাবে যে সংস্কার ঐকমত্য কমিশন যে তারা তাদের জায়গা থেকে তারা এটা থেকে কনসিড করেছেন, মিনিং যে ঐকমত্য কমিশন আসলে এই প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের ওই প্রস্তাবনা থেকে তারাও মোটামুটি সরে এসেছে। দেখুন আমরা কেন আগেও আমরা একমত ছিলাম না বা এখনো একমত নই এবং আমরা আমাদের এই একমত না হওয়ার জায়গাটাকে এই জায়গাটাতে কেন কন্টিনিউ করবে একটু জাস্টিফাই করার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের মতো একটা ছোট ভৌগোলিক সীমারেখার একটা দেশে যে দেশে প্রায় বেশিরভাগ মানুষ একই ভাষায় কথা বলে, একই রকম আমরা দেখতে আমরা হোমোজিনাস নেশন, আপ অ্যান্ড ডাউন দ্য কান্ট্রি আমরা প্রায় একই রকম। তো এরকম একটা দেশে আর্টিফিশিয়ালি একটা ফেডারেল স্টেট প্রভিন্সিয়াল যে সিস্টেমটাকে প্রবর্তন করা, এটার আর্টিফিশিয়াল প্রবর্তন ছাড়া প্রয়োজন আছে বলে আমরা বোধ করিনি। আরেকটা উদ্বেগের জায়গা হচ্ছে যে আপনি যদি ইউরোপিয়ান কনটেক্সটে চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে এই বাংলাদেশের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে আসলে মাত্র 3 আওয়ার্সের বেশি সময় লাগার কথা না। এই 3 ঘন্টার দূরত্বে এই ইউরোপিয়ান কনটেক্সটে একটা দেশে আসলে ফেডারেল সিস্টেম কেন দরকার। আর আমরা বোধ করেছি উদ্বেগের জায়গা সেটা হচ্ছে যদি বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় তাহলে আমরা মনে করছি যে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এবং আমাদের সার্বভৌমত্ব অ্যাট সাম পয়েন্ট ইন দ্য ফিউচার ইট মাইট বি কম্প্রোমাইজড। আমাদের সার্বভৌমত্ব যাতে বিপন্ন না হয়, হুমকির মুখে না পড়ে, এই জন্য আমরা প্রাদেশিক সরকার ব্যবস্থা বাংলাদেশের জন্য কম্প্যাটিবল না বলে আমরা মনে করেছি। জি, প্রাদেশিক সরকার বিরুদ্ধে আপনাদের অবস্থান, আপনার সঙ্গে আরও আলাপ করব, আপনি যুক্ত থাকুন। দর্শক ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক ভোটের ট্রেনে আলোচনা করছি একজন এবি পার্টির শীর্ষ একজন নেতার সঙ্গে। আপনার কাছে জানতে চাই, নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে এবং কেউ অভিযোগ করছেন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, কোনো দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এবি পার্টির অবস্থান কি? আসলে টালবাহানা করছে আমরা এমনটা মনে করি না। আমরা বোধ করি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা হোলসেল রিফর্ম দরকার এবং এই রিফর্মকে কিভাবে এক্সিকিউট করা যায় এই নিয়ে আসলে সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা হাজির করেছে এবং এটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তো আসলে টালবাহানা করছে এরকমটা আমরা মনে করি না এবং এটা এরকম একটা প্রপোজিশন আসলে খুব আনফেয়ার হবে মনে করি। দেখুন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু কনসিস্টেন্টলি এটা বলে আসছে যে আসলে নির্বাচন কখন হতে পারে। আমরা আসলে একটা টেন্টেটিভ ডেট পেয়েছি তো, যে প্রফেসর ইউনূস তিনি কিন্তু শুরু থেকে গত সেপ্টেম্বরে তিনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন তিনি সেখানে নিউ ইয়র্ক টাইমসকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন নির্বাচন কখন হতে পারে। তিনি বিজয় দিবসের দিন তিনি জাতীয় উদ্দেশ্যে ভাষণের দিনে তো একই কথা বলেছেন এবং আমরা গেল কয়েকদিন আগেও কিন্তু আমরা একই রকম কথার পুনরাবৃত্তি পেয়েছি আমরা। তো এই জন্য আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে যদি নির্বাচন স্মলার স্কেলে হয় তাহলে এটা ডিসেম্বরে হবে,
আর যদি এটা লার্জার স্কেলে হয় তাহলে এটা জুন পর্যন্ত গড়াতে পারে। আসলে এটা সব রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের একমত হওয়ার বিষয়, আর সেই লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করে চলেছে। তা আমরা বোধ করছি যে এই সব রাজনৈতিক দল এবং অংশীজন যদি একমত হয় সংস্কারের প্রশ্নে, সংস্কার নির্বাচন আসলে কোনোটাই বিপরীতমুখী নয়। তো এই জন্য আমরা বোধ করছি সংস্কার এবং নির্বাচন দুটোর রোডম্যাপ একসাথে দেওয়া যেতে পারে, একটা সমন্বিত রোডম্যাপ বিচারের, সংস্কারের এবং নির্বাচনের, এই তিনটা বিষয়ের একটা কালেকটিভ আসলে রোডম্যাপ দেওয়া যেতে পারে। কানেক্টিভ রোডম্যাপের কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কথা স্পষ্ট, আপনি যুক্ত ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন ভোটের ট্রেন।